তো আমি যেটি বলতে চাই, রাজনীতি মানে কি ক্ষমতায় গিয়ে সাধারণ জনগণের রক্ত চুষে খাওয়া? সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তিনি ক্ষমতায় ছিলেন প্রায় 1 দশকের উপরে। এই ক্ষমতায় থাকাকালীন উনি কি পরিমাণ অর্থ চাঁদাবাজি করেছেন তার কোনো হিসাব আমি কাগজে কলমে আপনাদেরকে বলতে পারবো না। একটি রিপোর্টিং আমি আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই। মাছরাঙ্গা টেলিভিশনে সোহেলি নামে এক অনুসন্ধানী রিপোর্টিং করেছিলেন এই কারণ বাজারকে নিয়ে। কারণ বাজারের ফুটপাতের যত দোকান আছে, এই প্রতিটি দোকান দৈনিক 3 শিফটে ভাড়া হয়ে থাকে, অর্থাৎ 8 ঘন্টা করে 3 শিফটে প্রতিটি জায়গা মানে প্রতিটি পজিশন ভাড়া দিয়ে থাকেন এই কারণ বাজারের একটি মহল। এটি বলা চলে প্রত্যেক সরকারের আমলেই এটি হয়েছে। তবে যেহেতু আসাদুজ্জামান খান কামাল অনেক দিন পর্যন্ত সে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন, তার অধীনে এই চাঁদাবাজিগুলো যে কিভাবে হতো সেই মাছরাঙ্গা টেলিভিশনের সোহেলের রিপোর্টিংয়ে অনেকটা পরিষ্কার করেছিলেন। যদিও তিনি সরাসরি বলেননি যে এই চাঁদাবাজিগুলো করে থাকেন স্বরাষ্ট্রমন্ত্রীর অধীনে, তারপরেও তিনি অনেকটা ইঙ্গিত দিয়েছিলেন এবং ইনডাইরেক্টলি অনেকটা ক্লিয়ার করেছিলেন যে এই চাঁদাবাজিগুলো আসলে স্বরাষ্ট্রমন্ত্রীর অধীনেই হয়ে থাকে। ইতিমধ্যে অনেক গণমাধ্যমে প্রকাশ হতে শুরু করেছে এই সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল প্রতিদিন ওনার এলাকা থেকে প্রায় 1.5 কোটি টাকার মতো চাঁদাবাজি করতেন। সেটা আমরাও জানতাম, কিন্তু জেনেও করার কিছু নেই, বলার কিছু ছিল না। কারণ উনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। যদি উনি মনে করতেন যে কেউ ওনার বিরুদ্ধে বলছে এবং কারো কথা ওনার ভালো লাগেনি, আপনারা তো জানেন বাংলাদেশের আইন আদালতের সিস্টেম তাৎক্ষণিকভাবে আপনাকে 14টা মামলায় ঢোকাতে পারবে 1 দিনের মধ্যেই। সেই ভয়ে হয়তো অনেকেই কথা বলতো না, তবে এখন বলা শুরু করেছে এবং ইতিমধ্যেই নানান পত্রপত্রিকায় নিউজ এসেছে এই সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল প্রতিদিন 1.5 কোটি টাকা উনি চাঁদাবাজি করতেন। এই টাকা নিঃসন্দেহে পাচার করেছেন দেশের বাহিরে এবং দেশে হয়তো সম্পদ উনি কমই করেছেন। আমাদের জানামতে দেশে উনি ওইভাবে অর্থাৎ বেনিজিরের মতো এত সম্পদ গড়েননি। ওনার সম্পদ হয়তো গড়েছেন উনি দেশের বাহিরে। এই সমস্ত অভিযোগগুলো সবসময় যারা দলীয় পজিশনে থাকে, ক্ষমতায় থাকে, তারা অস্বীকার করে থাকে এবং এখানে জনগণ অথবা সাংবাদিকদের এই যে অভিযোগগুলো উত্থাপন করতেই পারে বা করে, কিন্তু এর প্রতিকার আসলে কোনো সরকার করে থাকে না এবং করেন না। যেই ক্ষমতায় যায় তার মাধ্যমেই শুরু হয় লুটপাট, চাঁদাবাজি, অপশাসন এবং সাধারণ মানুষকে অতিষ্ঠ করে তোলে তাদের এই শাসন। তো আমি যেটি বলতে চাই, রাজনীতি মানে কি ক্ষমতায় গিয়ে সাধারণ জনগণের রক্ত চুষে খাওয়া? যতদিন না পর্যন্ত এই সাধারণ মানুষের রক্ত চোষা শেষ না হয় ততদিন পর্যন্তই মনে হয় যে এইসব রাজনীতিবিদরা সারাক্ষণ এই সাধারণ মানুষের রক্ত চুষতেই ব্যস্ত থাকেন এবং তাদের প্রতিনিধিরা অর্থাৎ যে এলাকার যে সংসদ সদস্য থাকেন, যখন যে ক্ষমতায় থাকেন, তাদের প্রতিনিধিরা ছড়িয়ে পড়েন এবং নির্দিষ্ট আকারে চাঁদাবাজি শুরু করেন নির্দিষ্ট জায়গা থেকে। ফুটপাতে দোকান বসিয়ে, নির্দিষ্ট দোকান থেকে, তারপর মহল্লার মধ্যে নানান ঝামেলা হয় নানান সমাজে, সেসব ঝামেলা থেকে এইসব চাঁদাবাজি আমরা সবাই জানি এবং জেনে থাকি, কিন্তু আসলে করার কিছু নেই। সেই আসাদুজ্জামান খান কামাল এখন গা ঢাকা দিয়েছেন, কোথায় আছেন কেউ জানেন না এখনো পর্যন্ত। হয়তো একদিন জানবে মানুষ সামনে যে উনি কোথায় আছেন। তবে এই যে চাঁদাবাজির মাধ্যমে, এই চাঁদাবাজির এই যে অস্থিরতা, সেটি কিন্তু কাঁচা বাজারে, বিশেষ করে কারণ বাজারের কথা আমি বলছি, এই চাঁদাবাজির কারণে কিন্তু কারণ বাজারে
একটি অস্থিরতা সৃষ্টি হয় এবং প্রায় দুই গুণ বেড়ে যায় এই কাঁচা সবজির বাজারে। তো আমরা সবাই জানি যে এসব চাঁদাবাজি হতেই থাকে, হবেই। এই সরকারের কাছে আমার আকুল আবেদন যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে, তাদের কাছে আমার আকুল আবেদন এই সমস্ত চাঁদাবাজদের কঠিনভাবে নির্মূল করতে হবে। এর দ্বিতীয় কোনো উপায় নেই। যে কারণে এসব চাঁদাবাজি করার কারণে সমাজে, বাজারে যে অস্থিরতা সৃষ্টি হয়েছিল, সেই অস্থিরতা যেন আর সৃষ্টি হতে না পারে এবং কোনো চাঁদাবাজের অবস্থান যাতে সমাজের কোনো স্থানে, কোনো স্তরে না থাকে, সেই ব্যবস্থা যেন এখন হয়ে থাকে, আমি সেই প্রার্থনাই করব। এবং বাংলাদেশ পুলিশ প্রশাসনকে আমি বলে থাকব, নতুন করে নিজেদেরকে তৈরি করুন, নতুন করে জনগণের কথা বলুন, জনগণকে সেবা দিন। সেই প্রত্যাশায় আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন।